আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি সে গল্পটা অনেক অনেক সুন্দর একটি জীবনের গল্প। আসলে বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা। সেটা হচ্ছে কোনো নাটক বা সিনেমা কোনোখান থেকে নেওয়া নয়। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। তো গল্পটা, প্রিয় বন্ধুরা, আমার হচ্ছে খুবই গরিব ঘরে বিয়ে হয়। আমি পছন্দ করেই বিয়ে করি, বাবা মার বিরুদ্ধে যেয়ে। তো বিয়ের পরে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে, মানে বিয়ের 3 দিন পর থেকেই আমার উপরে বিভিন্নভাবে মানে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, তারপরে আর্থিকভাবে যত রকম কষ্ট দেয়া যায়, যেমন খাওয়ার কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, 3 দিনের মাথা থেকেই সে শুরু করলো কন্টিনিউ। আর সবথেকে বড় কথা, সে যে মানে নেশাগ্রস্ত একজন ব্যক্তি ছিল, সেটা আমি বিয়ের আগে কখনোই বুঝতে পারিনি। কারণ বিয়ের আগে আমি তাকে পছন্দ করতাম, ঠিক আছে, বাট তার সাথে কখনো আমি শারীরিকভাবে লিপ্ত হইনি, এমনকি খুব কাছাকাছিও আসিনি। কারণ আমি তাকে পছন্দ করছি বা সে আমাকে পছন্দ করেছে। সে আমাকে বিয়ে করবে, আমি তাকে বিয়ে করব, তার সঙ্গে নতুন করে আমরা দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছি। তো সেখানে অবৈধতার কোনো স্থান নাই বলে এটা আমার মনে হয়েছে, বা প্রত্যেকটা মানুষের এরকম করা উচিত। এজন্য তার সঙ্গে এ ধরনের কোনো সম্পর্ক স্থাপন করিনি, বা সেও কখনো এটা চিন্তাও করেনি বা আমাকে প্রস্তাবও দেয়নি। যাক, বিয়ে হয়ে গেল ফাইনালি। বিয়ের পরে বললামই তো, 3 দিন পর থেকে যত রকম টর্চারিং ছিল আমার উপরে শুরু করেছে। তো ওর মাও আমাদেরকে আমাদের বাড়ি, মানে ওর বাড়ি থেকে আমাদেরকে বের করে দিল। এ অবস্থায় আমরা কোথায় যাব? মোটামুটি আমরা ছোট্ট একটা ঘর ভাড়া নিই। নেওয়ার পর দুজন সেখানে শিফট হয়ে যাই। হওয়ার পর ওখানেই আমার স্বামী যাই আনতো মারধর করে, হয়তো 2-4 দিনে 1-1.5 কেজি চাল, কিন্তু ওটা দিয়েই ওইভাবেই আমি হচ্ছে যে সংসার চালানো শুরু করলাম। যেহেতু এর আগে আমি কখনোই কাজকাম করিনি, ওই কাজকাম নিয়েও আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না যে কী করব, চাকরি করব না কি হেন তেন, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর যেটা হয়েছে, ওইভাবে থাকতে থাকতে আমি হচ্ছে যে একটা সেকেন্ড টিভি কিনে নেই। একা একা সময় কাটে না, আমার স্বামীও আমাকে ঠিকমতো সময় দেয় না, বাইরে বাইরে নেশা করে বেড়ায়। যখনই বাসায় আসতো কিছু আনতে বললে মারধর করতো। তো মোটামুটি আমাকে একজন বুদ্ধি দিল যে ব্যাগের কাজ হয়, আমি ব্যাগের কাজ শুরু করলাম। তো মানে পিস হিসাবে পয়সা দিত ওনারা। তো আমি দিন শেষে যে কয় টাকায় রুজি করি জমিয়ে জমিয়ে আমি হচ্ছে একটা পুরানো টিভি কিনেছি, যে এতে করে হচ্ছে আমার সময়টা কেটে যাবে। যাকগে, টিভিটা আনার পর কয়েকদিন চললো, চলার পরে হচ্ছে টিভিটা নষ্ট হয়ে যায়। তো ওই জায়গায় জিজ্ঞাসাবাদ করে আমি হচ্ছে টিভির মেকারকে ঠিকানা দিল, মেকারের সাথে যোগাযোগ করলাম। টিভির মেকারকে বললাম যে ভাই, আমার তো একটা টিভি আছে, ওই টিভিটা একটু ঠিক করতে হবে, আপনি যদি আইসে একটু দেখতেন তাহলে ভালো হইতো। কয় টাকা লাগবে, ভালো কি মন্দ যদি বলতেন, আমার যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে আমি হচ্ছে টিভিটা একটু ঠিক করাতাম। তো বলল আচ্ছা ঠিক আছে চলেন। তো আমি ওনাকে সাথে করে আমার বাসায় আনি। আনার পরে উনি টিভিটা চেক করে, চেক করে বলতেছে যে এটা ভালো করতে 2,000 টাকা লাগবে। তো আমি বললাম আসলে আমার কাছে তো অত টাকা নাই, আমি অত টাকা কোথায় পাবো? আমি তো সারা মাসেও মানে 2,000 টাকার ইনকাম করি না। তাছাড়া আমি ওটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম মাত্র 700 টাকা দিয়ে। 2,000 টাকা কোথায় থেকে পাবো? তখন আমাকে মেকার বলল যে এটা যদি 2,000 টাকা দিয়ে আমি ভালো করে দিই তাহলে এটা দিয়ে 5 বছরও নষ্ট হবে না, ঠিক আছে, কারণ আমি ভালো ভালো পার্টস দিয়ে এটা ঠিক করে দিব। তো আমি বললাম সবই ঠিক আছে, টাকার তো ব্যবস্থা নাই। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার হাজব্যান্ড কী করে? তবে হাজব্যান্ডের কথা তো খারাপ বলতে পারি না, তো চুপচাপ থাকি। আমি বলি করে টুকিটাকি, না করলে আর কীভাবে চলে? তো উনি আমাকে বলল যে আমি বুঝতে পারছি উনি বোধহয় আপনাকে অনেক কষ্ট দেয়, ঠিকমতো ভরণ পোষণ করে না, তাই না? মেয়েরা জানি যে বুক ফাটে মুখ ফোটে না, এরকমই একজন আপনি। আমি বললাম ওসব কথা বাদ দিন, ঠিক আছে, আহ, আমার তো অত টাকা নেই, আমি ঠিক করাতে পারবো না। তো উনি আমাকে বলল, আহ,
আমি ঠিক করে দিচ্ছি, আপনি আমাকে আস্তে আস্তে পয়সা দিয়ে দিবেন। তো আমি বললাম, তাই? ও, তাহলে ঠিক আছে। তো টিভিটা ঠিক করতে করতে উনি আমাকে বলল যে, আপনি না দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। আপনার হাজবেন্ড আপনাকে কিভাবে এত অবহেলা করে? ওনার কথায় আমি মানে ওনার প্রতি আকৃষ্ট হয়ে যাই যে এত ভালো মানুষ, এত সুন্দর করে কথা বলে। আমার স্বামী তো কখনো আমার সাথে এত সুন্দর করে কথা বলে নাই। মানে ওনার প্রতিটা কথাই আমার এই ধরনের কথাবার্তা মনে হচ্ছিল। তারপর যেটা হলো, আমার টিভিটা উনি ঠিক করে দিলেন। দেওয়ার পরে আমার নেশাখোর স্বামী তো না পাত্তা, কোথায় যায় কী করে কিছুই জানি না। যাওয়ার পর টিভি যখন ঠিক হয়ে গেল, তো আমি বললাম, আসলে আমার কাছে এখন তো 300 টাকা হবে, আপনি এটাই নিয়ে যান, আমি বাদবাকিটা পরে আপনাকে দিয়ে দিব। তো তারপরে উনি টাকাটা নিলেন না। না নিয়ে আমি দেওয়ালের সাথে দাঁড়িয়েছিলাম, উনি ওখানে আসলো। আসার পর বলতেছে, তুমি অনেক সুন্দর, তোমার মতো বউ যদি আমি পেতাম তাহলে ওকে মাথার তাজ বানিয়ে রাখতাম। আমি বললাম, আসলে আমি এখন অন্য কারো বউ, এইসব কথা শুধু বলার জন্য বলো, আপনি ছাড়ুন না এসব। তখন বলল যে, তুমি অনেক কষ্ট আছো, তোমাকে দেখে আমার অনেক মায়া লাগে। হ্যাঁ, তখন আমি মানে আমার অঝরে চোখ দিয়ে আহ, জল জানি না কী কারণে ঝরে পড়লো। তো মেকার দেখে ওই অবস্থায় আমাকে মানে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর খুব চুমু দিচ্ছিল। হ্যাঁ, আমিও কেন জানি চুপচাপ ছিলাম। তারপরে হঠাৎ করে চুমু দিতে দিতে সে আমাকে আদর করা শুরু করলো। বেপানাহ আদর করে। মানে আমার শরীরের এমন কোনো জায়গা নেই সেখানে যা আদর করে নেই। আর আমিও চুপচাপ হয়ে থাকি, কারণ তার স্পর্শের মধ্যে অন্যরকম একটা অনুভূতি ছিল, একটা মায়া ছিল, একটা মানে কীভাবে বোঝাবো তোমাদের, এত মধুর ছিল সেই স্পর্শ যে আমার ভিতর থেকে তার প্রতি অভিযোগ নিয়ে একটা শব্দও আসতেছিল না। তো এই অবস্থায় উনি আমাকে অনেক অনেক মজা দেয়। মনে হয় যে ক্ষুধার্ত হায়নার মতো আমার দেহের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাকে অনেক অনেক আদর দেন, ভালোবাসা দেন। তারপরে সব কিছু শেষ হলো। হওয়ার পর উনি সেদিন চলে গেল। যাওয়ার পর ঠিক 3 দিন পর আবার এসেছে। আমার নেশাখোর স্বামী তো আসতেনই না বাড়িতে। তো বলল, কী অবস্থা, তুমি কেমন আছো, তোমার টিভিটা চলছে তো? আমি বললাম, হ্যাঁ, চলবে না কেন, আমার টিভি চলছে, তবে রিমোট লাপাত্তা। আমি এবার এটা ওকে বলে বসলাম। তারপরে ও বলতেছে যে, রিমোট লাপাত্তা হবে কেন, রিমোট চলে এসেছে, সমস্যা নেই, এবার টিভি আরও হাই পাওয়ারে চলবে। তারপর বলেই ও আমাকে জাপটিয়ে ধরলো। ধরার পর সেদিনও অনেক অনেক আদর করলো। মনে করো এমনভাবে মানে ও খাচ্ছিল, আমার খুবই ভালো লাগছে। আমি একদম স্তব্ধ। ও এত সুন্দর করে যে আদর করে, তারপরে মজা দেয়, এটা আমার কল্পনার ধারণারও বাহিরে ছিল। কারণ এর আগে আমার হাজব্যান্ড কখনো আমাকে এভাবে আদর করেনি, ভালোবাসা দেয়নি, এত আনন্দ দেয়নি, এত মজাও দেয়নি। তো ওর কাছ থেকে আমি যে আদরটা পেয়েছি, মজাটা পেয়েছি, সেটা আমার সবসময় মনে থাকবে। তো এভাবেই আমাদের সম্পর্কটা কন্টিনিউ হয়। হতে হতে হঠাৎ করে একদিন আমাদের ঘনিষ্ঠ মুহূর্তে আমার হাজব্যান্ড চলে আসে বাসায়। আসার পর সে বিষয়টা জেনে যায়, দেখে ফেলে। দেখে ফেলার পর আমার উপরে আবার সেই শারীরিক মানসিক অনেক নির্যাতন চালায়। তারপরে আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি ওর সাথে আর সংসার করব না। তো আমি এখন ওকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর সেই মেকার, ওর সঙ্গে আমার বেশ কিছুদিন যোগাযোগ ছিল না। তারপরে ওকে বিষয়টা ক্লিয়ার করি যে এরকম এরকম হয়েছে, আমি ওকে ছেড়ে দিয়েছি। তো তারপরে আমরা এভাবেই আছি, এখনও বিয়ে শাদী করিনি। তো আমি যে কাজটা করেছি আসলে সেটা আমি অন্যায় করেছি। আমার স্বামী যেমনই ছিল, নেশাখোর, মাদকে আসক্ত, সে কিন্তু আমার স্বামী ছিল। তো আমি এক প্রকার তাকে ঠকিয়েছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। ঠকিয়েছি। আর হচ্ছে আমি যে ওকে ডিভোর্সটা দিয়ে দিলাম,
তাতে করে তো সেই মেকারের কিছুই এলো না গেল না। যদি আসতে চাইতো সে কিন্তু বলতে পারতো যা হবার আমার জন্যই হয়েছে, বা আমরা দুজনেই সমভাবে দায়ী ছিলাম। তাই এই দায়ভারের মানচিত্র আমরা দুজন মিলেই লড়বো। তো সে আমার সাথে সেরকম কিছুই করেন নাই, বা আমিও নিজে থেকে মেকারকে কিছুই বলতে চাইনি। আমি আমার মতো আছি, আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো। আর হচ্ছে এভাবে জীবন চলতেছে। তো আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমার স্বামীকে আমি অনেক অনেক খারাপভাবে ঠকিয়েছি, যেটা মোটেও ঠিক হয়নি আমার জন্য। আশা করি তোমরা কেউ আমার মতো ভুল করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।